মাসের 20 তারিখে আপনারা আসছেন, এই পর্যন্ত ওই মাস প্রায় শেষ হয়ে গেছে। আজকে 32 দিন। আমরা 32 দিনের মধ্যে রেজাল্ট পেয়েছি। আমাদেরকে মৌখিকভাবে আশ্বাস করেছে। কালকে আমাদেরকে একটা চিঠি দেওয়ার কথা ছিল, জাতীয়করণ লক্ষ্যে নকল জাতীয়করণ করে নেবে, এরকম একটা চিঠি আশ্বাস দিয়েছিল দেবে, কিন্তু এখন পর্যন্ত আমরা ওই চিঠিটা পাই নাই, আমাদের হাতে এসে পৌঁছে নাই। আমাদের যদি কালকের মধ্যে, বৃহস্পতিবারের মধ্যে যদি আমাদের ওই চিঠি আমাদেরকে দেওয়া না হয়, তাহলে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচিতে যাব। এবং ঘোষণা আমাদের অলরেডি প্রেসের মাধ্যমে দিয়ে দিয়েছে আমাদের সভাপতি। আমরা সারা বাংলাদেশের নকল অফিস কালকের মধ্যে যদি আমাদের দাবি আদায় করে না হয়, তাহলে প্রত্যেকটা অফিস এবং আমাদের প্রেস ক্লাব কমপ্লেক্স আইজার অফিস আমরা আমরণ অনশন পালন করবো সাদা কাপড়ে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদেরকে এখান থেকে প্রশাসন বা যাই বলুন না কেন, কেউ আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদেরকে আমরণ অনশন থেকে উঠাতে পারবে না। এবং আমি আমার সকল নকল অফিস ভাই বোনদের উদ্দেশ্য বলছি, আপনারা যেখানে আসেন না কেন, খুব দ্রুত ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। আমাদের বিজয় তার প্রান্তে। আমাদের বিজয় যদি আমাদের না নিয়ে যেতে পারি, আমরা কিভাবে ছিনিয়ে নিব সেটাও আমরা ভেবে নিয়েছি। আমরা প্রয়োজন হলে যদি আমাদের বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য রোড বন্ধ করতে আমরা করে দিব, রাস্তা বন্ধ করে যদি করতে করে দিব, যদি আমাদের জীবন বাজি রেখে যদি জীবনও দিয়ে দিতে হয়, তাহলে আমাদের জীবন দিয়ে দেবো, তবুও আমরা দাবি বাস্তবায়ন করে ফিরবো ইনশাআল্লাহ। আমরা প্যাসিস্ট সরকার আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে আমাদেরকে বিচলিত করেছে। যে প্যাসিস্ট সরকার আইনমন্ত্রী আমাদের কথা সংসদে কয়েকবার উত্থাপন করেছে, আল্লাহ এই নকল অফিসের বদদোয়ায় তাকে আল্লাহ এই কারাগারে রাখেছে। উনি আমাদের নকল অফিসের সাথে প্রতারণা করেছে। আমি চাই ওনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কারণ এই নকল অফিসদের আশ্বাস কেন ভঙ্গ করেছে, নকল অফিসদের আশ্বাস দিয়েও কেন নকল অফিসের আশা ভঙ্গ করেছে। আমি চাই এরকম যেন আর না হয়। আমাদের নকল অফিসের দাবি প্রাণের দাবি, আমাদের যৌক্তিক দাবি। যদি যৌক্তিক দাবি যদি না হয়, আপনারা মাঠে আসে বলেন তোমাদের দাবি যৌক্তিক না, আমরা চলে যাব। কিন্তু আমাদের দাবিটা যৌক্তিক। আমাদের চাকরি স্থায়ী করতে হলে রাজস্ব খাত থেকে 1 টাকাও আমাদেরকে দেওয়া লাগবে না, আমাদের টাকা আমাদেরকে দেবে। আমরা উল্টো আমাদের চাকরি যদি স্থায়ীকরণ করা হয়, তাহলে আমাদের চাকরি রাজস্ব খাতে আরও রাজস্ব বাড়বে। তাহলে আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে আমরা 32 দিন যাবৎ কষ্ট করতেছি, আপনাদের খুব দ্রুত আমাদের দাবিটা মেনে নেন। আর আমি আশা করব আমাদের আমরণ অনশনের আগেই, রবিবারের আগে আমাদের দাবিটা মেনে নেবেন, এটা আশা করি। আর যদি আপনারা আমাদের ভালো না চান, তাহলে হয়তো আমাদের কিছু লোকের জীবন বলি দেওয়া লাগবে। আমি মনে করি আমরণ অনশনের মাধ্যমেই আমরা দিব ইনশাল্লাহ। তবে আমরণ অনশন থেকে আমরা ফিরবো না, খালি হাতে ফিরবো না, নিয়ে ফিরবো ইনশাল্লাহ। আমি যতটুকু জানি যে আপনারা বারবার করবেন, এটা কি আপনার মানে আশাবাদী আপনি চাকরি স্থায়ী হবে? হ্যাঁ, ইনশাল্লাহ আশাবাদী, কারণ আমাদের দাবিটা তো যৌক্তিক, সরকারের কোনো ক্ষতি নেই। আর স্থায়ী রেকর্ড, অস্থায়ী লোক দিয়ে কখনো কি রেকর্ড হয় আপনারা বলেন? যেটা করে আসছে আপনি দেখেন, শুধু আমাদের বাংলাদেশের বাদ দেন, অন্যান্য রাষ্ট্রে দেখেন নকল অফিস সরকারি, এই রেজিস্ট্রেটিভ নকল অফিস সরকারি, তাহলে আমরা কেন বেসরকারি? এটা আমাদের উপরস্থ কিছু কর্মকর্তা ছিল, এটা আমাদের চাই নাই এতদিন। এখন তাদের সুবুদ্ধি উদয় হয়েছে, তারাও চায় আমাদের চাকরিটা স্থায়ী হোক, এখন তারাও চায়। আমরা অস্থায়ী। আমরা একটা দলিল রেজিস্ট্রি করতে গিয়ে পাবলিক থেকে আমাদের জন্য সরকার 60 টাকা করে নেওয়া হয়। দৈনিক 1 পৃষ্ঠা লিখলে আমরা 60 টাকা পাবো, সেখান থেকে আমাদের 36 টাকা আমরা পাই, 24 টাকা রাজস্ব খাতে যায়।
তা আমাদের কথা হয়েছে টাকাটা নেওয়া হয় আমাদের জন্য 60 টাকা, আমরা সরকারকে 24 টাকা দেই। সরকারি ডিপার্টমেন্টে পূর্ণ সরকারি কর্মকর্তা, ফার্স্ট ক্লাস সরকারি কর্মকর্তা হয়, এত টাকা রাজস্ব দেয় না। প্রতি পৃষ্ঠায় আমরা 24 টাকা রাজস্ব খাতে দেই। আমাদের যদি আমরা 300 পৃষ্ঠা ভালো লিপিবদ্ধ করে থাকি তাহলে আমরা 10,200 টাকা পাই, কিন্তু আমরা সরকার পাবলিক কাছ থেকে নেই কত, 18,000 টাকা। 7,800 টাকায় সরকারকে আমরা রাজস্ব দিয়ে থাকি, সেটা আমাদের ব্যক্তিগত রাজস্ব, এটা কোনো রাজস্ব নয় কখনো। তাহলে আপনি দেখেন কোন খাতে একটা সরকারি কর্মকর্তা 7,800 টাকা রাজস্ব দেয়, এটা আমাদের বুঝান। কোন সরকারি খাতে একদম ফার্স্ট ক্লাস কর্মচারীও এত টাকা রাজস্ব দিয়ে দেয় কিনা আপনি আমাকে বলেন। তাহলে আমরা বেসরকারি লোক হয়ে, মানে দৈনিক মজুরি লোক হয়ে যদি আমরা এত টাকা রাজস্ব দিতে পারি সরকারকে, তাহলে আমরা কেন অস্থায়ী থাকবো? সরকার কাছে এটা আমরা আকুল আবেদন, আমরা কেন অস্থায়ী থাকবো? কথা বলছেন। আর পৃথিবীতে রাজস্ব সরকারি যে কোনো বালাম লিপিবদ্ধ করা হোক না কেন, যখন আপনি আমাকে সরকারি করে নেবেন, আমি চাবো আমার কাজটা আরো গুরুত্ব দিয়ে ভালোভাবে করি। আর এই যে ডিপার্টমেন্টে একটা আছে যে সেরেস্তা আছে, আমাদেরকে যদি স্থায়ী করে না করা হয়, আমি মনে করি, আমার বিবেক থেকে মনে করি, তাহলে এই সেরেস্তাটা বন্ধ হয়ে যাবে। সরকারি চাকরি যারা করে তারা বর্তমানে টাইসে মানে গেলাম না, যে সচিবের হইলো না, রোববার যায় কর্ম এমন আপনি সরকারি চাকরি যদি হয়ে যায়, এমন কিছু করবেন আপনারা? হ্যাঁ, না, এখানে আমাদের যদি সরকারি চাকরি করে নেয় তাহলে রুলসে আছে যে আমাদের যারা মহড়া আছে তারা দৈনিক 12 পৃষ্ঠা বালাম লিপিবদ্ধ করা লাগবেই, তাহলে তার ডায়েরি হবে না। আমাদেরকেও তো এমন দৈনিক 12 পৃষ্ঠা বালাম লিপিবদ্ধ করা হবে। আমি যদি আজকে দৈনিক 12 পৃষ্ঠা লিপিবদ্ধ না করি তাহলে কি আমার ডায়েরি হবে, বেতন হবে? আপনি মনে করেন এটা যারা বলতেছে তারা আমাদের ভালো চায় না। আমাদেরকে যদি দৈনিক 12 পৃষ্ঠা লিপিবদ্ধ করতে হয়, আমরা আইসা তো দৈনিক 12 পৃষ্ঠা লিপিবদ্ধ করা লাগবেই। যদি সরকারের স্বার্থে যদি বলে যে তোমরা 12 পৃষ্ঠা না 15 পৃষ্ঠা লিপিবদ্ধ করা লাগবে, সেটাও আমরা করবো। সেটা তো আপনার চাকরি আমার চাকরি রুলসে থাকবে, একটা নকল নবিশ 15 পৃষ্ঠা 12 পৃষ্ঠা লিপিবদ্ধ করা লাগবে, দৈনিক ডায়েরি দেওয়া লাগবে। তাহলে ডায়েরি যদি দেওয়া লাগে তাহলে তো আমরা বাসা বসে থাকবো না, আর থাকতেও পারবো না, কারণ আমাদের ডায়েরি দিতে হলে আমরা অফিস করতে হবে। আমি মনে করি এটা যারা বলছে এটা বানোয়াট, এটা মিথ্যা। আমাদের নকল নবিশ আরও আগ্রহী হবে ভালোভাবে কাজটা কিভাবে করা যায়, এবং সরকারি স্থায়ী রেকর্ড কিভাবে ভালোভাবে করা যায়, কোনো ভুল জন না হয়, তখন তার দায়বদ্ধতা আরও বেড়ে যাবে। আমাদেরকে যখন স্থায়ী করার মধ্যে দায়বদ্ধতা বেড়ে যাবে। এখন আমরা স্থায়ী না, আমরা কোনোরকম লেগে গেলাম, যদি ভুল ত্রুটি হয় হয়তো আমাদেরকে পুলিশ নিয়ে যাবে, ইয়ে করবে, কিন্তু আমরা ততটা কিন্তু যখন আমাদের স্থায়ী করা হবে তখন আমার যে প্রশাসনের যে জমিনটা রেকর্ড করা হয় ওইটার দায়বদ্ধ এবিলিটি আমার নিজের থাকবে। কারণ আমি চাকরি করি সরকারি, ওই কাজটাও আমাদের সরকারি। কারণ পাবলিক বেতন দেবে কী জন্য? পাবলিক আমাদের বেতন কী জন্য দেবে? আমরা তাদের সঠিকভাবে কাজটা সম্পূর্ণ করতে পারবো, তখন তারা আমাদেরকে বেতন দিবে, তাই না? এখন আমাদের কথা হয়েছে যেটা বলছে যে 12 পৃষ্ঠা বা 15 পৃষ্ঠা, আমাদের মহড়ারা 12 পৃষ্ঠা লিপিবদ্ধ করে বেতন নেয়, তারা কি তাহলে বাসায় বসে থাকে? যারা বলতেছে আমাদের মহড়া আছে সর্বনিম্ন 12 পৃষ্ঠা দৈনিক লিপিবদ্ধ করতে হয়, তাহলে কি তারা বসে বেতন নিতেছে? তাহলে সেটা আপনারা যাচাই করেন। তারা তো ডায়েরি দিয়ে বেতন নিতেছে, তাহলে আমরা কেন ডায়েরি দিয়ে বেতন নিব না? আমরা যেই কাজটা এখন করি আমরা রেভিনিউর মাধ্যমে করি, আমরা রেভিনিউ দিয়ে বেতন যখন উঠাতে হয় তাহলে আমরা কেন বেসরকারি? ভাই, রেভিনিউ খাত তৈরি কখন? আমাদের সরকারি অফিসে আমরা রেভিনিউ দিয়ে বেতনটা তোলা হয়, তাহলে আমরা তো সরকারি করণ করে নিতে পারে। আর আমরা তো রাজস্ব সরকারি অফিসে আমাদের সাব রেজিস্ট্রার সরকারি, পেশকার সরকারি, কেরানি সরকারি, মহড়া সরকারি, পিয়ন সরকারি। আরেকটা কথা আমি আপনাদের বলি, আমাদের সাব রেজিস্ট্রার মহোদয় স্যাররা আমাদেরকে একটা দফায় 7 দফায় রাখা হয়েছে, 10 দফায় রাখা হয়েছে আমাদের চাকরি স্থায়ীকরণ করো। আমাদের নীতিমালায় তারা রাখা হয় নাই, নীতিমালাতে আমাদের নাম রাখা হয় না। তাদের সভাপতি উদয় হয়েছে, তারা আমাদের নতুন একটা 6 দফার মধ্যে আমাদেরকে 6 নম্বরে রাখা হয়েছে, আমাদের চাকরি স্থায়ীকরণ করা হোক। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। শুধু আপনারা দফায় রাখলে হবে না, আপনারাও আমাদের সাথে মাঠে আসেন। মাঠে এসে আমাদের দাবিটা আপনারা আইসা বলে যান। আপনারা স্বইচ্ছায় আমাদের দাবিটা নেওয়ার জন্য আপনারা সহসভাবে সরকারের
দলিল রেজিস্ট্রি করে বন্ধ করে দেন আমাদের দাবিটার জন্য। আমি আপনাদের কাছে ব্যাকুল আবেদন থাকবে, স্যার আমরা আপনাদের সন্তান, আমরা কি খেয়ে আছি না খেয়েছি এটা আপনারা ভালো জানেন, আর আমাদের কতটুকু দরকার এই ডিপার্টমেন্টে সেটাও আপনারা ভালো জানেন। তাহলে স্যার আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আমাদের চাকরিটা রাজস্ব খাতে যাওয়ার জন্য আপনাদের সর্বোচ্চ কামনা করি এবং আপনাদের সর্বোচ্চ সুপারিশ কামনা করি আমরা আমাদের সাথে একত্র পোষণ করেন। আমি আমার চাকরি বয়সে 13 সালে আন্দোলন করছি, এখানে 3 দিন ছিলাম 13 সনে। করার পরে আমরা কমপ্লেক্সে গেলাম, যাওয়ার পরে কমপ্লেক্স ঘেরাও করার পরে আমাদের আইনমন্ত্রী আমাদের যে আন্দোলন কমিটি আছে 20-25 জন দায়িত্ব নিয়ে একটা বানোয়াট ব্রিটিশ সরকারের আইনমন্ত্রী বানোয়াট একটা কাগজ দিয়ে, মিথ্যা কাগজ দিয়ে আমাদের আন্দোলনটা বানচাল করে দিয়েছি। তারপরে সেটাতে কিছু না হওয়ার কারণে আমরা আবার 19 সনে একটা আন্দোলন করি। এই ব্রিটিশ সরকারের আইনমন্ত্রী তখনকার আইজিআর ছিল মান্নান, ব্রিটিশ সরকারের আইজিআর ছিল সে, উনি আমাদেরকে প্রশাসন দিয়ে আমাদের মা বোনদেরকে আঘাত করে এই প্রেস ক্লাব থেকে বিতরণ করেছে। আমরা তখন শহীদ মিনারে যাই উঠছি, শহীদ মিনারে 4টার পর সে প্রশাসনের মাধ্যমে আমাদেরকে লাঠিচার্জ করে উঠে দিয়েছে। আমরা প্রত্যেক বছরে একটা আন্দোলন করি আমাদের চাকরি স্থায়ী করার জন্য। আমরা আমাদের মানবতার সরকার, বৈষম্য বিরোধী সরকারের কাছে আমরা আস্থা মনে করে আমরা 32 দিন বসে রয়েছি। আমরা মনে করি আমাদের সরকার বলছে যে বৈষম্য দূর করার জন্য তারা এই সরকার বসেছে। তাহলে আমি তাদের কাছে আবেদন, ডক্টর ইনুজ স্যার, আসিফ নজরুল স্যার এবং নাহিদ স্যার এবং আসিফ স্যার এবং আমাদের ছাত্র সম্মেলক সার্জিস ভাই হইতে, হাসনাত ভাই হইতে, তাদের কাছে ব্যাকুল আবেদন, ভাই আপনারা আমাদের পাশে দাঁড়ান, সরকারের কোনো ক্ষতি নাই ভাই, পাশে দাঁড়ান। আমাদের দাবিটা যদি যৌক্তিক না হয় আপনারা বলেন আমরা চলে যাব। আপনার ডক্টর ইউনূস স্যার তার মতো সরকারি চাকরি করতে চান, স্থায়ী সরকার হইলে না চাকরি একটা আবেদন করে দেবেন না। আমাদের ডক্টর ইউনূস স্যার চাইলে একটা রাষ্ট্রপতির নির্দেশে আমাদের চাকরি স্থায়ী করে নিতে পারে, যেটা আমি জানি। আমি বাকিটা কতটুকু সত্য কতটুকু বিদ্যা জানি, যেটা আমার বোধগম্য। আমি বুঝি নাই, উনি সারা বাংলাদেশের আইডল নয়, উনি পৃথিবীর আইডল, উনি নোবেল বিজয়ী, ওনাকে পৃথিবী চেনে, শুধু বাংলাদেশ নয়। উনি বলেছে বৈষম্য দূর করার জন্য উনি বাংলাদেশে সরকার হিসেবে সে নিয়োগ হয়েছে, উনি নিজেই বলেছে। এবং আমাদের আসিফ নজরুল স্যার আইনমন্ত্রী উপদেষ্টা উনি নিজেও বলেছে। পরশুদিন একটা উনি কালকে একটা ভিপ করছে নিজে, বৈষম্য দূর করে তারপর নির্বাচন দিবে। তাহলে আমি কেন তাদের আস্থা রাখবো না? ওনারা পারবে বলেই তো ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছে। আর ওনার সরকার পারবে না এমন কোনো সরকার নাই। এখানে তো আমাদেরকে স্থায়ী করতে হলে তাদের কোনো ঘাটতি নাই, সরকারের অন্য সরকার তাকে উনি চাপা দিতেছে না, কারণ আমাদের চাকরিটা আমাদেরকে সরকারি, আমাদের টাকা আমাদেরকে দিবে। হয়তো বা আমাদেরকে দৈনিক ভিত্তিতে দেওয়া হয়, তখন সরকারি ভিত্তিতে আমাদের দেওয়া হবে। এখন আমাদের মা বোনেরা হয়তো বা মাতৃকালীন ছুটি পায় না, তখন হয়তো বা আমাদের যদি চাকরি স্থায়ী মাতৃকালীন সুযোগ পাবে। গর্ভবতী অবস্থায় কালকে বাচ্চা হবে, আজকে আমাদের কাজ করতে হয়, কারণ আমাদের টাকা না হলে তো ভাই ও বাচ্চা দুধ কেনার জন্য তো আমাদের টাকাটা কিনতে হয়, কাজ করতে হবে। এই জন্য হয়তোবা তখন হয়তোবা এটা লাগবে না, সরকারের কাছ থেকে আমরা সুযোগ সুবিধা পাবো। আর আমার কথা হচ্ছে আমরা সরকারের কাছে আবার বলতে, আমরা বৈষম্য বিরোধী এই সরকার পারে না এমন কিছু নাই। এই প্যাচিস সরকারকে তারাই কিন্তু বিতরিত করেছে, এই ছাত্র সমাজে বিতরিত করেছে। তাহলে যদি সেটা সম্ভব, ছাত্র সমাজ যদি সেটা করতে পারে, এই রেজিস্ট্রার ডিপার্টমেন্ট 200 বছর ব্রিটিশ প্রথা নিপাত যাক, এটা ওরাই পারবে, আর কোনো সরকার পারবে না। আমি কোনো সরকারকে ভরসা করি না, এই বৈষম্য বিরোধী সরকারের উপরে ভরসা করি, ওরাই পারবে 200 বছরের ব্রিটিশ প্রথা নিপাত যাক, এই ব্রিটিশের আমল এই দূর করতে শুধু ওরাই পারবে। বর্তমান সরকার পারবে না এটা ভুল, বর্তমান সরকার পারবে। এমন আরো কয়েকটা আপনি দেখবেন কয়েকটা চিঠি হয়েছে, জনসড়ক মন্ত্রণালয় একটা চিঠি হয়েছে, যদি না পারে তাহলে সেটা কিভাবে হয়েছে আপনি দেখছেন কিনা জানেন না। জনসড়ক মন্ত্রণালয় একটা চিঠি হয়েছে, যদি না পারে সেটা কিভাবে হয়েছে আপনি আমাকে বলেন। যদি সেটা পারে, তারা পারে না এমন কোনো জিনিস নাই। সরকার যে কোনো সরকারই হোক চাকরি স্থায়ী করার ক্ষমতা রাখে।
কারণ এটা ন্যায্য দাবি ভাই। এটা এমন নয় যে আপনি বলেন, আপনি বুঝেন, আপনার একটা জমিন, আমি আপনার সাংবাদিক ভাই, আপনার বলি, আপনার শেষ সম্বলটা কি? আপনি যে জমিনটার উপর একটা ঘর করবেন, এটা তো আপনার শেষ সম্বল। এই জমিনটা যদি আমরা রেকর্ড করি, আমরা যদি সঠিকভাবে রেকর্ড না করি, আপনার জমিটা কি থাকবে? আপনি কোথায় বসবাস করবেন সেটা আমরা করি। এই জমিনের যে রেকর্ড করার পরে যে জমিনটা আপনার একটা প্রমাণ কপি নেন, সার্টিফিকেট কপি, নকল কপি, সেটাও আমাদের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়। ভালো, আমি 200 বছরের ইতিহাস, কোন 300 বছর, 400 বছর পরে যে দলিলটা আপনারা খুঁজে পান, রেজিস্ট্রি অফিসে দেওয়ার রেকর্ড রুমে যে খুঁজে পান, ওইটা তো আমাদের হাতে লিপিবদ্ধ ভাই। আমার এক বাইরে করে গেছে, তাই না? তা আমরা কেন অস্থায়ী থাকবো ভাই? আমরা সরকারের দ্বিতীয়তম রাজস্ব খাত দেই বাংলাদেশে, তাহলে আমরা কেন? আমরা সারা বাংলাদেশে প্রত্যেক বছরে 15,000 রাজস্ব দিয়ে থাকি, 15,000 কোটি টাকা রাজস্ব দিয়ে থাকি। তাহলে আমরা কেন সরকারি হবো না? আমাদের প্রত্যেক বছরে বেতন দিতে লাগে 300 কোটি টাকা। কোথায় 15,000 কোটি টাকা আমরা রাজস্ব দিয়ে থাকি? 300 কোটি টাকা আমাদেরকে দিতে পারবে না? সারা বাংলাদেশে 15,000 কোটি টাকা বছর আমরা রাজস্ব দিয়ে থাকি। আর আমাদেরকে 16,000 স্থায়ী করতে বেতন দেওয়া লাগবে সারা বাংলাদেশে বছরে 300 কোটি টাকা। এবং সরকার জনগণ থেকে আমাদের জন্য নেওয়া হয় 200 কোটি টাকা। তাহলে আমরা যদি 15,000 কোটি টাকা দিয়ে থাকি, সেখান থেকে আমাদেরকে 100 কোটি টাকা দিয়ে আমাদের বেতন দিতে পারবে না সরকার? আমরা এত বড় একটা স্যাক্রিফাইস করি এবং এত বড় একটা রাজস্ব দিয়ে থাকি, তাহলে আমাদেরকে সরকার আমাদের দেখবে না? শুধু এটা নয়, আমরা 16,000 নকলবিশ নয়, 16,000 পরিবার তাকিয়ে আছি ডক্টর ইউনূসের দিকে, আমাদের প্রধান উপদেষ্টার দিকে। আমি মনে করি উনি খুব দ্রুত 16,000 নকলবিশের মুখে পরিবারের হাসি ফুটাবে আশা করি। এবং আসিফ নজরুল স্যার আমাদের হাসি ফুটাবে, কারণ আমরা তার আন্ডারে, তার আইনমন্ত্রীর আন্ডারে হাসি ফুটাবে। এবং সার্জিস ভাই, আসনাদ ভাই, ওরও আমাদেরকে সাপোর্ট করতেছে। আল্লাহ আমাদের যে যে জায়গা থেকেও সাপোর্ট করতেছে, কারণ আমাদের দাবিটা যৌক্তিক, এই জায়গা থেকে সাপোর্ট করতেছে। আশা করি আমাদের দাবিটা কালকের মধ্যে বাস্তবায়ন হয়ে যাবে। যদি না হয় আমরা রবিবার থেকে আমার অনুষ্ঠানে চলে যাব। আমি ভোলা জেলা অপারেশন অফিসের একজন নকল অফিস, আমি ভোলা জেলা নকল অফিসের সমন্বয়ক, এই আন্দোলন কমিটির সমন্বয়ক। আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন। আমি এই ছাত্র আন্দোলনে অন্যতম সদস্য। হয়তো আমি ঢাকাতে আসতে পারি নাই, কিন্তু আমার ফেসবুকে প্রত্যেকটা পোস্ট করছি, প্রত্যেকটা পোস্ট শেয়ার করছি, এটা আমার প্রমাণ আছে। আমি এই ফ্যাসিস্ট সরকার বিরোধী ইয়ে করার আমি একজন অংশীদার। আমি সেখান থেকে বলতেছি আমাদের দাবিটা সরকার মেনে নেবে।